থাকাকালীনই আমি ওই করছি, একটা চাকরি হয়েছিল ব্যবসায়, প্রধানমন্ত্রী কার্যালয়ে ব্যবসায় হয়েছিল। তো ওটা একই গ্রেড, দশম গ্রেড। ওটা ছিল অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট অফিসার অ্যাকাউন্টস অডিট এরকম হাতে। তো এটা জয়েন করা হয়নি, যেহেতু আমরা এই একই গ্রেডে ছিলাম, এই জন্য আর জয়েন করে নেই। আর তারপর হচ্ছে বিমানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ওডিটা এখন আছি, এটাই আমার হয়তো লাস্ট স্টেজ। আমি আর চাকরি বাকরি পরীক্ষা দিচ্ছি না, বয়স আমার শেষ হয়ে গেছে। ওকে। আর তারপর হচ্ছে যে এই হচ্ছে আমার বেসিক ইনফরমেশন। আর আমি কমার্স রিলেটেড চাকরির প্রস্তুতি সহায়ক, যে আমি প্রাইভেট কোর্সটা করি, এটা অলরেডি নিচ্ছি হচ্ছে যে প্রায় 2 বছর ধরে। রেগুলার নেওয়া যাচ্ছে না, ঢাকা আসার পরে বেশ ব্যস্ততা সময় যাচ্ছে বিভিন্ন কারণে, ফ্যামিলির সাথে থাকি, আলাদা একটা ব্যস্ততা আছে। চাকরি করি একটু, অফিসটা আমার দূরে, আমি থাকি মিরপুর। তো অফিসটা আসা যাওয়াতে আমার প্রায় 1 ঘন্টা, 1 ঘন্টার উপরে আসতে 1 ঘন্টার উপরে লেগে যায়, যেহেতু 1 ঘন্টার উপরে, অর্থাৎ আমার প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা চলে যায় আসা যাবে অন এভারেজে। আর আমার একটা একটু 5টা অফিস করি, সেক্ষেত্রে সময়ও পাচ্ছে না। অনেকে আপনারা মেসেজ দিচ্ছিলেন যে নতুন ব্যাচ শুরু হবে কিনা। ভাবছিলাম যে একবারই যে আসলে ব্যাচটা হয়তো শুরু করতে পারবো না, তো ভাবলাম যে আছে না, একটা শুরু করি, অনেকদিন ধরে আছি। এই হচ্ছে বিষয়। তো আলটিমেটলি হচ্ছে যা হোক শুরু করলাম। আপনারা যারাই আমাদের ব্যাচে জয়েন করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাকে আপনারা উৎসাহিত করেছেন। এই উৎসাহ কারণেই হচ্ছে যে ব্যাচটা শুরু করছি। আমি আসলে মনে করছিলাম যে আসলে ব্যাচটা শুরু করা হবে না, তো সব মিলিয়ে হচ্ছে ব্যাচটা শুরু হলো। আপনাদের অংশগ্রহণে যদি সুন্দর করে অংশগ্রহণ হয়, আপনারা যদি মনে করেন ক্লাস রেগুলার করেন, সেক্ষেত্রে হচ্ছে আমার ক্লাসে ক্লাস করতে আমারও ভালো লাগবে, এবং ক্লাস কন্টিনিউ করবো আমরা ইনশাল্লাহ। আর যদি আপনারা দেখা যায়, একটা জিনিস আমি আমার আগের অনেকগুলো ব্যাচে পড়েছি, তো আমার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, আপনারা অতিমাত্রায় রেকর্ডিং ক্লাসের উপর নির্ভরশীল হয়ে যান, যে ভাই তো ক্লাস রেকর্ড দেই, সেক্ষেত্রে হচ্ছে লাইভ ক্লাসটা না করলে হবে, আমি ক্লাস রেকর্ড দেখে ফেলবো। এই জিনিসটা যেন আপনারা কেউ না করেন, আপনারা চেষ্টা করবেন হচ্ছে যে ক্লাসগুলো রেগুলার করার জন্য। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা ভালো করে, স্পষ্ট করে? একটু রেসপন্স করেন, চ্যাট বক্সে লিখতে পারেন অথবা। ওকে, ধন্যবাদ আপনাকে যে উত্তর দিয়েছেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আলটিমেটলি হচ্ছে আমি যেটা বলছিলাম যে আপনারা অতিমাত্রায় ক্লাস রেকর্ড ক্লাসের উপর নির্ভরশীল না হয়ে লাইভ ক্লাস গুলো করার চেষ্টা করবেন। লাইভ ক্লাসটা হচ্ছে যে আমরা যখন নেই, তখন হচ্ছে যে ইন্টারেক্টিভ হয়, তাই না? আমি করাচ্ছি, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারবেন। আপনার রেকর্ড ক্লাস দেখে কিন্তু এটা সম্ভব না। সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন লাইভ ক্লাস গুলাই করার। আর হচ্ছে যে আমরা তো রেকর্ড দিবই, সেটা হচ্ছে রেকর্ড ক্লাসটা আলটিমেটলি হচ্ছে যে আপনার এর জন্য, যে ব্যাকআপ হিসাবে, তো আপনার কোনো কারণে খুব জরুরি কোনো কাজে ক্লাসটা করতে পারেন না, সেই ক্লাসটা দেখবেন। অথবা আপনি লাইভ ক্লাস করছেন, এরপরে আবার মনে হচ্ছে যে আরেকটা ক্লাসটা দেখে এই টপিক গুলো ভালো করে বুঝি নেই, বাইকে আবার পরের ক্লাসে জিজ্ঞেস করবো, এই ক্লাসগুলো সেই ক্ষেত্রে আপনি আবার দেখতে পারেন। এইসব বিষয়ের জন্য মানে হচ্ছে সেকেন্ডারি পারপাস হচ্ছে আপনার লাইভ ক্লাস গুলা ব্যবহার করবেন। আপনার সরি, রেকর্ড ক্লাস গুলা আপনি চেষ্টা করবেন যেন লাইভ ক্লাস গুলা সাথে সাথে করা যায়। কারণ আমরা আমাদের দেখা গেছে, আমার ব্যাচে হয়তো বা এখন অলরেডি 17 জন 18 জনের মতো আছে, নয়তো বা আরো 2 1 জন এড হবে। এই 20 20 22 জন স্টুডেন্ট নিয়ে আমরা শুরু করবো। 20 22 জন স্টুডেন্টের মধ্যে দেখা গেছে যদি আপনারা পার্টিসিপেন্ট অধিকাংশ না থাকেন, দেখেন অলরেডি আমরা আগের ব্যাচ গুলো থেকে অভিজ্ঞতা থেকে বলতেছি, সবাই কিন্তু টাকা পয়সা দিয়েই ব্যাচে যুক্ত হচ্ছে। এরকম না যে ফ্রি কেউ জয়েন করতেছে। সুতরাং টাকা পয়সা দিয়ে যদি আপনি ক্লাসে আসতেছেন, সেক্ষেত্রে আপনার চেষ্টা করবেন যেন লাইভ ক্লাসে অ্যাটেন্ড থাকতে পারেন। আর আমি ক্লাসগুলা শিডিউলটা করি এরকম ভাবে করবো, 9টা বা 10টার দিকে, যাতে করে অনেকে টিউশনই থাকে। আমার আগের ব্যাচের অভিজ্ঞতা থেকে বলতেছি, আমরা যারা স্টুডেন্ট চাকরি প্রত্যাশী, আমাদের অনেকেরই হচ্ছে যে আপনার টিউশনই থাকে। তো টিউশনি থেকে বাসায় এসে যেন ক্লাসগুলো করা যায়, এই জন্য একটু লাস্ট দিকে, এই হচ্ছে বিষয়। তো আলটিমেটলি, আচ্ছা আমি 1 মিনিট, আমাকে একজনে বলছে ক্লাসে জয়েন করতে পারেনি, আমি একটু কথা বলে নিই। প্রথম দিন তো, প্রথম দিন কি ডিস্টার্ব হবে। আচ্ছা, ক্লাসে জয়েন করতে পারেন নাই একজন বলছেন, আপনার ক্লাসে তো সবাই, আমি অ্যাকসেপ্ট করার দরকার নাই, লিঙ্কে জয়েন করেন, লিঙ্ক দিলে অ্যাকসেপ্ট করা লাগবে না।
ওকে, জয়েন করতে পেরেছে উনি বললো। প্রথম দিন একটু মানে হবে অভ্যস্ততার একটা বিষয় আছে অনলাইনে যারা আহ, আমরা ক্লাস এ করি, অনেকেই হয়তো বা প্রথম দিন এটি একটু ডিস্টার্ব হবে, পরবর্তীতে সমস্যা নেই। আবার দুটো আমরা ফর্মাল ক্লাস আগামী পরের ক্লাস থেকে শুরু হবে। এটা জাস্ট আমরা ওয়ার্মিং ওয়ার্মিং আমাদের খেলাধুলায় ওয়ার্মিং করে না, এরকম ওয়ার্মিং সেশন বলা যায়। এটা আমাদের ক্লাসেও হচ্ছে যে অ্যাড থাকবে না, আমরা যে 30টা ক্লাস মানে কথা বলতেছি সেই ক্লাসটাও আগামী ক্লাসে দিয়ে হবে। এটা জাস্ট ওয়ার্মিং, যে আমরা অনলাইনে ক্লাসগুলো কিভাবে নেই, আমরা কি পড়াবো, আমরা পরিকল্পনা কি, এই বিষয় নিয়ে আমরা তো আজকে আলোচনা করবো। তো আমরা যেটা বলতেছিলাম, আপনারা সবাই চেষ্টা করবেন লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড থাকার জন্য, হ্যাঁ। আচ্ছা, আমরা এখন কথা হচ্ছে যে আমরা যেহেতু কমার্স রিলেটেড চাকরির জন্য এখানে আসছি সবাই, আমরা আশা করি সবাই কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। এবং আমরা এখন যদি বলি যে কমার্স রিলেটেড চাকরির একগুলা কি, ওই কি কি প্রতিষ্ঠান বা কি কি পদে আসলে কমার্স রিলেটেড চাকরিগুলো হয়। তো আমরা অধিকাংশ ক্ষেত্রে নবম গ্রেডের পদগুলো হয় দুই ধরনের, একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাকাউন্টস ফিনান্স অডিট, অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস ফিনান্স অডিট। অর্থাৎ হচ্ছে কি, যেটা হচ্ছে গিয়ে, সরকারি একদম, অর্থাৎ রাজস্ব খাতের যে প্রতিষ্ঠানগুলো, এরা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদ। অর্থাৎ হচ্ছে আরইবি আছে, আমি যে প্রতিষ্ঠানে চাকরি করে আছি, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড আছে, পানি উন্নয়ন বোর্ড আছে, তারপর হচ্ছে যে আপনার আরো এই সব প্রতিষ্ঠান, অর্থাৎ যে পেনশন রিলেটেড প্রতিষ্ঠান, যেগুলো যেগুলো পেনশন আছে, এদের অধিকাংশদের পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাকাউন্টস ও ফিনান্স অডিট। এই আর হচ্ছে যে কোম্পানি রিলেটেড যেগুলো কোম্পানি, এগুলো হচ্ছে যে গ্যাস সেক্টর হোক, বিদ্যুৎ সেক্টর, কোম্পানির প্রতিষ্ঠানগুলো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস ফিনান্স অডিট, এই ধরনের নবম গ্রেডের চাকরিগুলো হয়। নবম কোম্পানির অনেকগুলো স্বতন্ত্র কোম্পানি আছে, গ্যাসের স্বতন্ত্র কোম্পানি না, আপনার পাওয়ার সেক্টরের স্বতন্ত্র কোম্পানি। আপনার কিছুদিন আগে ওয়েস্ট জেনারেশন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি একটা বিশাল সার্কুলার দিয়েছে। এটা দেখবেন আপনার এই কোম্পানিগুলোর বেসিক কিন্তু মারাত্মক খায়। অর্থাৎ বাংলাদেশের স্ট্যান্ডার্ডে আমার মনে হয় যে বাংলাদেশ স্ট্যান্ডার্ডে সব চাকরি চাকরি এরকম স্যালারি হওয়া উচিত। অর্থাৎ আপনি যদি বলেন, আপনি যদি প্রত্যাশা করেন যে বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা কোনো ঘুষ দুর্নীতিতে যুক্ত হবে না, তাহলে হচ্ছে যে আপনার এইসব স্যালারি এরকম হওয়া উচিত যেন তার দৈনন্দিন কার্যক্রম বা আপনার ফ্যামিলিটা চলার মতো একটা হয়। 22,000 বেসিকে যারা জয়েন করে আসলে তাদের খুব টাফ হয়ে যায়। যেমন আমার কথাই বলি, আমার বেসিকটা মানে মাঝে মাঝে হয়ে গেছে, মানে ওরকম হয় নাই, এটা হয় নাই আসলে আমার 22,000 থেকে একটু বেশি, কিন্তু ওই কোম্পানিগুলোর মতো না। বিমানের বেসিকেও 22,000 না, 26,500 দিয়ে আমরা স্টার্ট করি। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আপনার যে আমি এখন কি করতেছি, যেহেতু চুরি বাড়ি দাঁড়ি করতে পারি না, দুর্নীতির সাথে রিলেটেড না, সেক্ষেত্রে এখন আমি অনলাইনে স্টুডেন্ট পড়াই। মানে আমি কি স্টুডেন্ট আপনাদের কি খুব মানে এই সোশ্যাল ওয়েলফেয়ার জন্য করতেছি না, কর্পোরেট সোশ্যাল অ্যাক্টিভিটিস করার জন্য করতেছি তা না। অর্থাৎ আমি যা করতেছি, আমি চাচ্ছি যে অন্যরা জানুক, পাশাপাশি আমার একটা ফিনান্সিয়াল ইনকাম, এই প্রেক্ষাপটই করতেছি। তো এই মিলে হচ্ছে যে বাংলাদেশের চাকরি বাজারে যে পাওয়ার সেক্টর গুলা, অর্থাৎ হচ্ছে যে আপনার ডিপিডিসি, টেস্কো, নেস্কো, অজাপাডিকো, আশুগঞ্জ পাওয়ার, তারপর হচ্ছে ইসিজিবি, বিআর জেনারেশন, এই ধরনের প্রতিষ্ঠানগুলা, হ্যাঁ, এই ধরনের প্রতিষ্ঠানগুলা এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এই ধরনের জিনিসগুলো, এবং বাংলাদেশ মেট্রো রেল, ওরা ডিএমটিসিএল, এর আর সার্কুলার এদের যে বেসিক বেসিক অন অ্যারাউন্ড ফার্স্ট ক্লাসের হচ্ছে 51 থেকে 56 হাজার টাকা বেসিক। অর্থাৎ হচ্ছে আপনি একটা বা দুইটা ইনক্রিমেন্ট, অর্থাৎ 1 বছর বা 2 বছর পরে আপনি 1 লাখ টাকার স্যালারি পাবেন। তো ওই এই সার্কুলার বা এই সার্কুলার যে কয়টা পোস্ট হয়, এদের খুব হাই হচ্ছে যে কম্পিটিশন থাকে, একদম হাই কম্পিটিশন করে আপনার চাকরিগুলো পেতে হবে। এবং এটার জন্য আপনার ডোয়ার ডাই চেষ্টা করা উচিত। অর্থাৎ সুযোগ যদি থাকে, আপনাদের খুব ভালো মতো এটার জন্য প্রস্তুতি নেওয়া উচিত। আর এটা খুব ভালো প্রস্তুতি না নিয়ে, আপনার নর্মাল প্রস্তুতি নিয়ে এইসব চাকরি আসলে হয় না। গেল এটা। তারপর হচ্ছে যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার চাকরিটাও কিন্তু লোভনীয়। বাংলাদেশে কয়টা চাকরি আছে যে আপনার শুরুতে স্টার্টিং 70,000 প্লাস চাকরি স্যালারি পাবেন, খুব কম হ্যাঁ আছে। তো এই কোম্পানিগুলোর যে 19,000 টাকা বেসিকের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এই পদগুলো বেশ লোভনীয়। আপনারা এই পদগুলো তো যারা সুযোগ থাকে, এই পদগুলোর জন্য আপনারা দৌড়টাই চেষ্টা করা উচিত। আমি মনে করি আমার যে এক্সপিরিয়েন্স, আমি বিগত প্রায় 6 বছর প্লাস আমি ছিলাম চাকরির বাজারে। অর্থাৎ আমি আমার 18 শেষ দিকে হচ্ছে আমার এমবিএ শেষ হয়েছে, 18 শেষ থেকে প্রায় 24 পর্যন্ত, 18 শেষ থেকে 24 পর্যন্ত, মানে 19 থেকে 24 পর্যন্ত আমি জব ফিল্ডে ছিলাম। এবং শুরু থেকে খুব পরীক্ষা দিতাম, আমার আমার একটা নেচার ছিল, মানে আমার নেচারটা ছিল এরকম যে আমরা
আমরা হচ্ছে যে কিছু মানুষ আছে না যে ওয়ার্কাহলিক, অর্থাৎ কাজ করতে খুব পছন্দ করে, এরকম মানুষকে বলে ওয়ার্কাহলিক। অর্থাৎ কিছু আছে আপনার এরকম মানে যে সে এটা কাজ করতে পছন্দ করে। আমার মনে হয় হচ্ছে আমি পরীক্ষা দিতে খুব পছন্দ করতাম। পরীক্ষা আসলে খারাপ দিই ভালো দিই পরীক্ষা দিতাম, কোনো সময় মন খারাপ করতাম না যে পরীক্ষাটা ফেল করছি। আমি সিলেট ছিলাম, ব্যাংকে শ্রীমঙ্গলে ছিলাম। আমি ওই জায়গা থেকে এসে এসে প্রতি সপ্তাহে পরীক্ষা দিতাম। আমি ওই ইয়েতে ছিলাম, রাঙ্গামাটি কাঁপতে ছিলাম, ওই জায়গাতে এসে পরীক্ষা দিতাম। এবং পরীক্ষা দিচ্ছি এতগুলো দেখেই লাস্ট পর্যায়েও আমার যাই হোক, আলহামদুলিল্লাহ আমি আমার প্রত্যাশিত যে কোনো যে লেভেলে প্রত্যাশা করেছিলাম সেই লেভেলে একটা চাকরি পেয়েছি। যেহেতু আমি বিসিএস কিন্তু কখনো প্রিপারেশন নিচ্ছি নেই শুরুতেই ব্যাংকে জয়েন করেছিলাম, এবং প্রাইভেট ব্যাংক, অবশ্যই প্রাইভেট ব্যাংক, এবং যে ব্রাঞ্চ আমার পড়েছিল এমপ্লয়ি সংখ্যা খুব কম ছিল, প্রাইভেট ব্যাংক গুলো রাশ থাকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমার এই পড়ালেখাটা মানে বিশেষ ক্ষেত্রে কখনোই ছিল না। আমি ওই কমার্স রিলেটেড টাইপের গুলো ট্রাই করে করেই যে অল্প একটা ভাইবা দিয়েছি, এবং এইগুলোতে ইনশাল্লাহ যে আল্লাহ হয়তো রিজিকে যা ছিল সেটাই আমি অর্জন করতে পেরেছি। তো এই নিয়ে কথা বলতেছিলাম আমি। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কারা কোন কোন প্রতিষ্ঠানগুলো সার্কুলার দেয়, এর মধ্যে একটা বলছিলাম বিপিডিবি, বিআরইবি, তারপর হচ্ছে যে আপনার যে পানি উন্নয়ন বোর্ড সহ এই প্রতিষ্ঠানগুলো দেয়। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কোম্পানিগুলো দেয়। এর মধ্যে হচ্ছে আপনার সিনিয়র অফিসার দেয় ফিনান্সিয়াল অ্যানালিস্ট ব্যাংক। এই চাকরিটাও কিন্তু লোভনীয়। আপনি এই যারা ফিনান্সিয়াল অ্যানালিস্ট, সরকারি ব্যাংকগুলোর ফিনান্সিয়াল অ্যানালিস্ট গুলো হচ্ছে যে আপনার এতে চাকরি করবে হচ্ছে যে এমডি ডিএমডি এদের সাথে। অর্থাৎ হচ্ছে এরা বড় বড় প্রতিষ্ঠান বড় বড় লোন গুলা যখন দেয়, বড় বড় লোন গুলা দেওয়ার ক্ষেত্রে তারা এই ক্রেডিট অ্যানালিস্ট করে। অর্থাৎ এই প্রতিষ্ঠানকে লোন দেওয়া যাবে কি না, এইসব কাজগুলো করে মূলত হচ্ছে করে ডিসিশন মেকিং এর জন্য ইনফরমেশন দেয়। ম্যানেজারিয়াল লেভেলে যারা আছে, এমডি ডিএমডি বা এই টাইপের মানুষদের সাথে আপনি কাজ করবেন, এবং সারা জীবনে হচ্ছে যে বড় অফিসের কাজ করতে সুযোগ পাবেন। সিনিয়র অফিসার ফিনান্সিয়াল অ্যানালিস্ট ভালো চাকরি। তারপর হচ্ছে ট্যাক্স অফিসারের সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন প্রায় সময় আপনার ট্যাক্স অফিসের সাথে, এখন বলবেন যে সিটি কর্পোরেশন তো হচ্ছে দুর্নীতি, চাকরি টাকা ছাড়া চাকরি হয় না, এটা ভুল ধারণা। টাকা দিয়ে চাকরি যেমন হয় টাকা ছাড়াও চাকরি হয়। আমার পরিচিত বেশ কয়েকজন টাকা ছাড়া চাকরি পেয়েছে। অর্থাৎ প্রতিষ্ঠা প্রতিষ্ঠান যারা দুর্নীতিগ্রস্ত, যারা টাকা লেনদেন করে, তারাও অন্তত 50% চাকরি দেয় টাকা ছাড়া। অর্থাৎ হচ্ছে যে আপনার এখন আপনারা জানেন কিনা আমি জানি না, প্রত্যেকটা সার্কুলারের পরেই হচ্ছে যে একজন দুর্নীতি দমন কমিশনের থেকে একজন অফিসার অ্যাসাইন করা হয়, যে এই সার্কুলারটা একজনকে দেয়, এই সার্কুলারটা তুমি নজরে রাখবা কিরকম হয়। তো বিশেষ করে যারা একটু বড় সার্কুলার হয়, যেগুলো দুর্নীতি হয়, তো প্রত্যেকটা এখন প্রত্যেকটা সার্কুলারেই মনে করবেন যে একটা দুটো সার্কুলার তো মিস হতে পারে, কিন্তু ছোট একটু বড় সার্কুলার সবটাই হচ্ছে স্ক্রুটিনি করে দুর্নীতি দমন কমিশন। আর অডিট অডিট আসার পরে তো পরেই যখন অডিট হয়, গভর্নমেন্ট অডিট, সেক্ষেত্রে হচ্ছে আপনার অন্তত মানে ওদেরকে ব্যাক আপ দেওয়ার জন্য হলো অন্তত 50% লোক বৈধ নেওয়া লাগে। আপনার 100% খুব কম আছে, 100% মানে দুর্নীতি হয়। সিটি কর্পোরেশন অনেক প্রতিষ্ঠানে আমার সিটি কর্পোরেশনের এই উত্তর সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশনে অনেক অন্তত মিনিমাম আমার 5 থেকে 7 জন আমারই আশেপাশের মানুষ আছে যারা টাকা ছাড়া চাকরি পেয়েছে। সুতরাং ট্যাক্স অফিসের যারা চাকরি, এটাও একটা ভালো সুযোগ। প্রায় সময় আপনার দেখবেন সিটি কর্পোরেশন গুলো এটা দশম নবম গ্রেডের চাকরির এতে। এইগুলো হচ্ছে নবম গ্রেডের আপনার পদগুলা। আমরা এই পদগুলোতে জন্য মূলত টার্গেট করে পড়ালেখা করব। দশম গ্রেডের কিছু আছে, অ্যাকাউন্টেন্ট অনেক ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠানে আছে 12 গ্রেড 13 গ্রেড। আমি যে চাকরিটা করে আসতাম ওইটা আবার দশম গ্রেড অ্যাকাউন্টেন্ট বা অ্যাসিস্ট্যান্ট অফিসার ফিনান্স বা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এই পদগুলোর জন্য আমরা এই আগের প্রতিষ্ঠানগুলাই আমরা করছি, মানে এই প্রতিষ্ঠানগুলো সার্কুলার হয়, এই প্রতিষ্ঠানের জন্য আমরা প্রস্তুতি নিব। আর অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, সিনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, এগুলো হচ্ছে যে তুলনামূলকভাবে আহ, ইয়া, 11 থেকে 16 গ্রেডের। অর্থাৎ হচ্ছে আমার প্রথম শ্রেণীর এবং দ্বিতীয় শ্রেণীর কথা বললে এই প্রথম ক্যাটাগরির কথাই এটি আসবে। প্রথম শ্রেণীর এবং দ্বিতীয় শ্রেণীর কথা যদি আমি বলি তাহলে আপনার আসবে হচ্ছে যে এইগুলোই, এগুলো হচ্ছে প্রথম শ্রেণীর, হ্যাঁ। এগুলো হচ্ছে প্রথম শ্রেণীর এবং দ্বিতীয় শ্রেণীর, অর্থাৎ নবম দশম গ্রেড এইগুলা আমরা মূলত এইগুলাকে বেশি ফোকাস করবো। এই ব্যাচটা মূলত আমরা এইগুলোর বেশি পাশাপাশি আমরা যেন ওই পরীক্ষা যারা যারা দেবো এই পরীক্ষাগুলো, অর্থাৎ হচ্ছে 11 থেকে 16 গ্রেডের পদগুলো যেন আমরা ভালো করতে পারি। এই মানে হচ্ছে একই জিনিস আসে ঘুরে ফিরে একই, খুব বেশি পার্থক্য কিছু নাই। এই জিনিসগুলো যেন ভালো করে আমরা করতে পারি আমাদের জন্য। মানে সামনে যে পরীক্ষা হয়, কারণ হচ্ছে যে বাজার চাকরির বাজার তো বিশাল ইয়া।
আপনি অবাক করবেন, আমি জানি না এখানে আহ, আচ্ছা, বিশ্ববিদ্যালয়ের নামটা মনে বলতেছি না। আপনার আমাকে আজকেও ফোন দিয়েছে, আমি ব্যস্ততা ছিলাম, ওই আপনাদের ক্লাস রেডি করতেছিলাম, এই জন্য ফোনটা রিসিভ করিনি। আমি হয়তো বা আপনাদের ক্লাস শেষ করে আমি ক্লাস ব্যাক করবো। উনি হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের, নাম বলতেছেন আমি কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ের। আমাকে ফোন দিয়েছে হচ্ছে যে ইয়াতে জয়েন করবে কিনা, পিটিপিতে এসএসসি মানে পাশ দিয়ে অ্যাপ্লাই করছিল নিরাপত্তা প্রহরী। উনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে, উনি নিরাপত্তা প্রহরীতে চাকরি হয়েছে, জয়েন করবে কিনা। প্রথমত তো হচ্ছে যে উনি হয়তো বা খুব ক্রাইসিস বা কোনো একটা কারণে হয়তো বা মানে এটাতে অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাই তো করার কথা না। নিরাপত্তা প্রহরীতে সারা জীবন মানে গার্ড হিসেবে থাকতে হবে, প্রমোশন নাই পিছনে, সারা জীবন সিকিউরিটি পোস্টে গার্ড হিসেবে থাকবে। তারপরে এই হচ্ছে চাকরির বাজার। সুতরাং হচ্ছে যে নবম দশম গ্রেড টার্গেট করলো আমাদের ওই ওই 11 থেকে 16 গ্রেড গুলো আমাদের প্রস্তুতি মানে আমাদের অ্যাপ্লাই করতে হবে, এবং এগুলো সুযোগ থাকলে আমরা পরীক্ষা দিব, ভাইবা দিব, সম্ভব হলে প্রয়োজন হলে আমরা জয়েন করবো। তো আমাদের টার্গেট যদি হয় এই নবম দশম গ্রেড, আমাদের 11 থেকে 16 গ্রেডের গুলো আমরা এখানে কভার করবো, আমাদের এই ক্লাসে আমরা এই জিনিসগুলো কভার করবো। তো যে প্রতিষ্ঠানগুলোর কথা বলছিলাম, যে যে কোন কোন প্রতিষ্ঠানগুলো হচ্ছে যে আমাদের আসে, কোন কোন প্রতিষ্ঠানগুলো আমাদের এই পরীক্ষাগুলা প্রশ্ন হয়, কোন কোন প্রতিষ্ঠানগুলো এই ইয়াগুলো অফার করে আমাদেরকে, অর্থাৎ হচ্ছে যে এই পদগুলা কমার্স রিলেটেড চাকরির পরীক্ষা, কমার্স রিলেটেড প্রশ্ন হয়। এই জিনিসটা আসলে একটা আপনাদের ভালো জিনিস, পজিটিভ জিনিস। সেটা হচ্ছে এখন আপনার সব কমার্স রিলেটেড প্রশ্নে মোটামুটি কমার্সের প্রশ্ন হয়। আমরা কিন্তু শুরুর দিকে যখন ছিলাম, মানে 19 থেকে 19-20 দিকে, অর্থাৎ করোনার আগে খুব কম, কিছু গ্রুপ মাঝে মাঝে হঠাৎ হঠাৎ কোনো কমার্স রিলেটেড পরীক্ষায় কমার্সের প্রশ্ন হতো, আর নাহলে নর্মালি বাংলা, এই যে ব্যাংকের মতো প্রশ্ন হতো, অর্থাৎ নর্মাল বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, কম্পিউটার। কিন্তু এখন কিন্তু এটা চেঞ্জ হয়েছে। এখন হচ্ছে যে আপনার ম্যাক্সিমাম প্রশ্নই হয় হচ্ছে যে কমার্স থেকে, খুব কম 5% হয়তো বা প্রশ্ন হয় নর্মালি, হঠাৎ করে একটা দুইটা প্রশ্ন পরীক্ষায় প্রশ্ন হয় হচ্ছে নর্মাল মানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত। আর ম্যাক্সিমাম পরীক্ষা অন্তত 40% থেকে 60% প্রশ্ন থাকে হচ্ছে যে ইয়ার ওই কমার্সের। এখানে সামনে অনেকগুলো ইয়া আছে, ওই আমাদের আহ, পরীক্ষার এ আছে, এগুলো আপনারা দেখে নিন। অনেকগুলো প্রশ্নের মানে পোস্টের পরীক্ষা সামনে হয়তো বা হবে, এগুলো আগের অনেক কিছু আছে, কিছু হচ্ছে পরীক্ষা হয়ে গেছে, এরকমও কিছু আছে। এগুলো দেখালে আমরা যে রিসেন্ট এটা হচ্ছে অজাবা ডিপো, হ্যাঁ, অজাবা ডিপোতে হচ্ছে দেখবেন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে 20টা, অ্যাকাউন্টস এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচআর হচ্ছে গিয়ে আছে হচ্ছে গা 15টা। এবং আপনারা ইয়ে করবেন যারা বিজনেস বিবিএ তে কিন্তু আপনার দুইটা অ্যাপ্লাই করতে পারবেন, কারণ এইচআরএম এর শুধু এইচআরএম বলে নেই, বিবিএ এরাও অ্যাপ্লাই করতে পারবেন। সুতরাং আপনারা এটাও করতে পারবেন চাইলে, আগ্রহী থাকলে। প্রথম টার্গেট থাকবে এটা, প্রথম টার্গেট থাকবে এটা, হ্যাঁ। যেহেতু আপনি কমার্সের, আমি ধরে নিচ্ছি আপনার এখানে অধিকাংশ হচ্ছে অ্যাকাউন্টস অফ ফিনান্সের, তো অ্যাকাউন্টস ফিনান্সের জন্য প্রথম প্রথম টার্গেট থাকবে হচ্ছে যে এটা, হ্যাঁ। প্রথম টার্গেট থাকবে হচ্ছে এটা, প্রথম টার্গেট থাকবে এটা। তারপরে যদি মনে করেন যে আরেকটা অ্যাপ্লাই করবেন, এক্ষেত্রে হচ্ছে অধিকাংশ অনেক সময় হচ্ছে মনে রাখবেন আপনার পরীক্ষা কিন্তু একই টাইমে হয়ে যেতে পারে, সেক্ষেত্রে হচ্ছে এটা রিস্ক নিয়ে অ্যাপ্লাই করতে হবে যদি দুইটা করতে চান। একটা যদি করতে চান, আপনাদের যাদের খুব হাই প্রিপারেশন আছে এটা করবেন। যারা মনে করেন যে নবম গ্রেড বা এই তুলনা এইগুলা রিলেটেড ছাড়া জয়েন করবেন না, অর্থাৎ যারা দশম গ্রেডে চাকরি করেন তাদের উচিত এটা জয়েন, এটাতে অ্যাপ্লাই করা। আদারওয়াইজ বাকিরা সবাই এটাতে অ্যাপ্লাই করবেন। এটাতে অ্যাপ্লাই করবেন। এটা 20টা পদ, মানে অনেক। আপনি চিন্তা করেন বাংলাদেশে আহ, আহ, আপনার শুধু দুইটা ডিপার্টমেন্ট অ্যাপ্লাই করতে পারবে, স্টুডেন্ট সংখ্যা কিন্তু খুব বেশি থাকে না। অর্থাৎ আপনার যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা কম থাকবে, তুলনামূলক প্রতিযোগীদের সংখ্যা কিন্তু কম থাকবে, অর্থাৎ আপনি শুধু অ্যাকাউন্টিং এবং ফিনান্স ডিপার্টমেন্ট প্রতিযোগী করতেছেন, আপনি কিন্তু আর কোনো ডিপার্টমেন্ট প্রতিযোগিতায় নাই। সেক্ষেত্রে হচ্ছে যে আপনার এই পোস্টে তুলনামূলকভাবে চাকরি পাওয়া সহজ। আচ্ছা, আমি কথা বলতে গিয়ে এই জিনিসটা শুরুতে বলি নাই, সেটা হচ্ছে যে আপনি কেন কমার্স রিলেটেড চাকরির প্রস্তুতি নেবেন। আপনি কমার্স রিলেটেড চাকরির প্রস্তুতি নেবেন মূলত, আচ্ছা আমি ক্লাস তো করতেছি, আমার ক্লাস, আমি হচ্ছে যে ক্লাস করতেছি হচ্ছে যে আপনার ল্যাপটপ ইউজ করি। তো ল্যাপটপ ইউজ সাধারণত আমি সচরাচর মোবাইল ইউজ করে ক্লাস করতাম, ল্যাপটপে জুম অ্যাপস ইউজ ব্যবহার করতেছি এই প্রথম, মানে আজকে আপনাদের ক্লাসে। এখন রেকর্ডিং হচ্ছে, রেকর্ড রেকর্ড হচ্ছে কিনা এটা বুঝতেছিলাম না, হচ্ছে কিন্তু অপশন আছে স্টপ রেকর্ডিং, তার মানে রেকর্ড হচ্ছে।
প্রত্যেকটা জিনিসই যখন নতুন কোনো কিছু হঠাৎ করে ইউজ করতে গিয়ে একটু মানে আনইজি ফিল হয়। যেমন আজকে মানে ক্লাস করতে গেছি, নর্মালি আমি এতগুলো ক্লাসে করছি, এতগুলো ব্যাচে অন্তত প্রত্যেকটা ব্যাচে 30টা ক্লাস করলে তো অন্তত কত 300-400 ক্লাস করছি এই জুম অ্যাপসে, সব মোবাইলে করছি। তো আজকে থেকে বললাম ল্যাপটপটা যেহেতু আছে ল্যাপটপ ইউজ করি, সেক্ষেত্রে হচ্ছে যে ল্যাপটপের যে অ্যাডা একটু চেঞ্জ জুম অ্যাপসটা। আচ্ছা, তো যা বলতেছিলাম, আপনার কেন কমার্শিয়ালিটি চাকরির প্রস্তুতি নেবেন, আমি আমি একটা অলরেডি একটা ভিডিও আমি দিছিলাম পূর্বে। আপনারা জানেন যে আপনাদের অবশ্যই তো টার্গেট থাকা উচিত, বিসিএস কেন্দ্রিক যদি আপনাদের এম থাকে বিসিএস টার্গেট থাকা উচিত। পাশাপাশি আপনি কমার্শিয়ালের প্রস্তুতি এই কারণে নেবেন, আপনার শুধু কমার্সের স্টুডেন্ট বা শুধু অ্যাকাউন্টিং বা ফিনান্সের স্টুডেন্টের সাথে আপনি কম্পিট করবেন, আপনার বাকি যে মনে করো 50-60টা সাবজেক্টের স্টুডেন্ট তারা আপনাদের পোস্টে অ্যাপ্লাই করতে পারে না। অর্থাৎ আপনি ওদের সাথে আপনার কম্পিট করতে হবে না। সেই জন্যই আপনার কি হবে, আপনার এই চাকরিগুলো পাওয়া তুলনামূলক সহজ। এখন বলতে পারেন যে এই পদগুলা পোস্ট গুলো তো খুব কম থাকে, অর্থাৎ সার্কুলার তো একটা দুইটা তিনটা, এটা কোনো ব্যাপার না। আপনার সার্কুলার জয়টাই দেখ, আপনার সার্কুলার যদি কম পোস্টের হয় পরীক্ষার্থীর সংখ্যা কম থাকবে, অনেকেই আছে দেখবেন বইয়ে অ্যাপ্লাই করবে না। মানে আমি যে চাকরিটা এখন করতেছি, আমার চাকরির পদ ছিল হচ্ছে একটা, মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অডিট, একটা পদ ছিল বিমানের। এবং বিমানের চাকরি বেশ লোভনীয়। আপনার যারা আশেপাশে জানেন দেখবেন, মানে কিছু ফেসিলিটি আছে, অর্থাৎ বিদেশে ঘোরার টোরার ফেসিলিটি এক্সট্রাঅর্ডিনারি। অর্থাৎ হচ্ছে যে আপনার কিছু কিছু ফেসিলিটি আছে যেগুলো হচ্ছে ইয়ার সমতুল্য, ফরেন কান্ট্রির সমতুল্য, মানে বাহিরে ঘোরাঘুরি বা এইসব এইসব জিনিস। তো এই জিনিসটা আপনার একটা পদে কিন্তু অনেকে অ্যাপ্লাই করে না। তার মানে হচ্ছে কি আচ্ছা, একজনে লিখছেন সাউন্ড, সাউন্ড ভালো আসে না ভাইয়া। আচ্ছা, সাউন্ড কি আপনার, অন্যরা কি অবস্থা আপনার, একটু একটু রিপ্লাই করেন তো। আমি কথা বলেছি, আমার উপরে ফ্যান আছে তো ফ্যানে একটু শব্দ হচ্ছে। আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে কোনো আমার কথা? একটু রিপ্লাই করুন দেন, চ্যাট বক্সে রিপ্লাই দেন। অন্যরা মানে একজন তো সমস্যা হচ্ছে বুঝতেছি, যদি মানে অনলাইনের ক্লাসগুলো হচ্ছে এই একটা প্রবলেম। হ্যাঁ, কারণ অনলাইন ক্লাসগুলো একটু প্রবলেমটা হচ্ছে কি যে অনলাইন ক্লাসের আপনার এই সাউন্ড সমস্যা টমস্যা একটু হয়। সাউন্ড যদি সমস্যা থাকে, আহ, একজন লিখছেন নো প্রবলেম, বেশি ভালো না সাউন্ড। আচ্ছা, মানে কথা বুঝে যায় তো, আমি বলছিলাম কথা কি বোঝা যায়, আমি দেখে একটা মাইক্রোফোন কিনে নেবো আমার। আচ্ছা, আমি আপনাকে যে কোথায় এক্সাম হবে সেটা আমি উত্তর দিচ্ছি। আপনাদের সাউন্ডের ইস্যুটা কথা বলছি, আমার কথা কি বোঝা যাচ্ছে এমনিতে? নর্মালি একটু ডিস্টার্ব হতে পারে, নর্মালি কি সাউন্ড বোঝা যাচ্ছে? আমি আমি মাইক্রোফোন কিনে নেবো মানে। আচ্ছা, আচ্ছা, আজকে কষ্ট করে ইয়ে করেন, একটু ডিস্টার্ব ডিস্টার্ব হবে, আর অনলাইনে একটু ডিস্টার্ব হয় নর্মালি। আপনার একদম হয়তো ক্লিয়ার অনেক সময় পাওয়া সম্ভব না, একটু ডিস্টার্ব ডিস্টার্ব মাঝে মাঝে হয়। তো আমি চেষ্টা করবো আরো মানে ইয়ে করার জন্য, হ্যাঁ। আচ্ছা, একজনে বলছেন যে যে অধ্যাপক পাখির পরীক্ষা কোথায় হবে, অধ্যাপক পাখির মানে ওয়েস্ট পাওয়ার ডিস্ট্রিবিউশনের পরীক্ষা ঢাকা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। মানে এর আগেও ঢাকা পরীক্ষা হয়েছে, কিন্তু এটা 100% বলা যাচ্ছে না। এটা যদি আহ খুলনায়ও হতে পারে। হম, এটা বলা যাচ্ছে না। তবে ঢাকায় সচরাচর এইসব পরীক্ষা ঢাকায় হয়, খুব কম রেয়ার বাইরে হয়। যেমন নেস্কুটটা এবার লাস্ট লাস্ট বার বাইরে হয়েছে, এর আগের বার আবার ঢাকা হয়েছে, এর আগের বার রাজশাহী হয়েছিল। অর্থাৎ আমরা ধরে নিব, অন্তত আমি বলতে পারি যে 90 বা 95% মানে ঢাকা হওয়ার সম্ভাবনা, 5% বা 10% সম্ভাবনা হচ্ছে যে খুলনা হওয়ার অজার পার্টিকুলার পরীক্ষা। ধরে নেন আপনার ঢাকায় হবে। হুম। তো যেটা বলছিলাম যে পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু কম থাকে একটা পদে। আমি যে পদে যে চাকরি করতেছি এখন, এই পদে পরীক্ষার্থীর সংখ্যাও কম ছিল। কারণ একটা পদে অন এভারেজে 150 থেকে 200 পরীক্ষার্থী থাকে। আপনি একটা পদে অ্যাপ্লাই করে দেখেন, 200 পরীক্ষার্থীর উপরে পরীক্ষা থাকে না, পরীক্ষার্থী থাকে না। তো একটা পদে অনেকেই আবেদন করে না। তো এই জন্যই একটা দুইটা পদ দেখে আপনারা আবেদন করবেন না, এই জিনিসটা না। যাদের ফিনান্সিয়াল প্রবলেম নাই তারা চেষ্টা করবেন ছোট ছোট পদেও এই মানে কম পদেও এইসব সার্কুল যেগুলো হয় এগুলো অ্যাপ্লাই করা যায়। Okay? তো আমরা একটু যেটা বলতেছিলাম যে এই পদের পরীক্ষাগুলো যে হয়, পরীক্ষাগুলো প্রশ্ন আসলে কারা করে।
এই জিনিসটা একটু জানা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যারা অলরেডি কয়েক বছর চাকরি বাজারে আছেন, আপনারা জানেন যে এক্সট্রা এক্সাম টেকারটা জানাটা অত্যন্ত পরীক্ষায় বা ভালো করার জন্য একটা ভালো একটা টেকনিক। আমরা যদি এক্সাম টেকারটা জেনে যাই, সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের আমাদের ইয়াগুলা ওই আপনার পরীক্ষার প্রস্তুতি নিতে সহায়ক হয়। অর্থাৎ এক একজন তো এক একটা জিনিস পছন্দ করে। আপনি যে যে কালার পছন্দ করবেন, আমি হয়তো সেই কালার নাও পছন্দ করতে পারি। অর্থাৎ যে টিচার যে জিনিস পছন্দ করে, যে টপিকস পছন্দ করে, সে সেই টপিকস থেকে প্রশ্ন করতে করে বেশি। অর্থাৎ এটা হচ্ছে যে এটা কোনো ধরনের এ না, মানে নর্মালি অবচেতন মনেই সে এই লেভেল এই টপিকস থেকে প্রশ্ন করে। এই জন্য আমাদের এক্সাম টার্গেটটা যদি জানা যায়, সেক্ষেত্রে আমাদের প্রস্তুতি নিতেও সুবিধা হয়। তো আমাদের যে টার্গেটেড যে পদগুলো, আমাদের টার্গেটেড পদের অধিকাংশ পরীক্ষা নেয় দুইটা জিনিস, দুইটা ডিপার্টমেন্ট। একটা হচ্ছে আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ পরীক্ষা নেয়, আর একটা নেয় হচ্ছে যে এআইএস ডিপার্টমেন্ট। আপনার আইবিএ নিলে একটু একটা এক ধরনের পরীক্ষা প্যাটার্ন হয়। ম্যাক্সিমাম পরীক্ষা আইবিএ নেয়, কিছু পরীক্ষাতে নেয় এএস ডিপার্টমেন্ট। এখন এএস ডিপার্টমেন্ট আসলে কোন পরীক্ষাগুলো নেয়? এএস ডিপার্টমেন্ট পরীক্ষা নেয় তুলনামূলকভাবে এক সেন্টার বা দুই সেন্টার পরীক্ষা নিয়ে শেষ করা যাবে এরকম পদে। অর্থাৎ হচ্ছে যে এএস ডিপার্টমেন্ট আপনাকে যে ঢাকা শহরে 8টা 10টা পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা নেবে না, কোনো সময় নেয় না। এএস ডিপার্টমেন্ট পরীক্ষা নেবে হয়তো বা বিজনেস ফ্যাকাল্টি, উদয়ন, বা এয়ার ল্যাবরেটরি, এই এক মনে করেন একটা বা দুইটা সেন্টারে পরীক্ষা দিয়ে শেষ করা যাবে পরীক্ষার সংখ্যাটি যদি এরকম থাকে, তাইলেই এআইএস ডিপার্টমেন্ট প্রশ্ন করে। আদারওয়াইজ আপনি কোনো সময় দেখবেন না এআইএস ডিপার্টমেন্ট প্রশ্ন করছে আপনার 20টা 30টা কেন্দ্র। মানে তারা এত হ্যাসেলে যেতে চায় না, আইবিএ যায়। তো এই ক্ষেত্রে হচ্ছে আইবিএ বেশি পরীক্ষা নেয়। হ্যাঁ, এই ক্ষেত্রে আইবিএ পরীক্ষা বেশি নেয়, এএস ডিপার্টমেন্ট নেয়। এবং এএস ডিপার্টমেন্ট নিলে অ্যাকাউন্টিং বেস প্রশ্ন বেশি হয়। ইভেন অনেক ক্ষেত্রে 70%, 90% প্রশ্ন অ্যাকাউন্টিং থেকে করে। অর্থাৎ এএস ডিপার্টমেন্ট যদি প্রশ্ন করে, যেমন আমি যে পিটিভিতে যে চাকরি করছিলাম, পাইছিলাম, এটা এএস ডিপার্টমেন্ট করছিল। আহ, এটা সম্ভবত আমার মনে হয় 70%-এর মতো সাবজেক্টিভ প্রশ্ন ছিল, 70%-এর মতো। মানে এএস ডিপার্টমেন্ট প্রশ্ন করলে সাবজেক্টিভ অনেক বেশি, 60%-এর বেশি প্রশ্ন সাবজেক্টিভ থাকে। তো আইবিএ প্রশ্ন করলে আইবিএর একটা প্যাটার্ন আছে। এগুলো ছাড়াও এখানে লিখছি যেটি, এটি তো আছে বিজনেস ফ্যাকাল্টি প্রশ্ন করে অনেক সময়। অনেক সময় হচ্ছে যে বুয়েট রুয়েটও করে, মানে রুয়েট কোনটা করে বলছিলাম, রুয়েট যে নেস্কো। এখন যদি অজাবের কেউ খুলনা প্রশ্ন হয়, পরীক্ষা হয়, তাহলে বুয়েট প্রশ্ন করবে। হ্যাঁ, কুয়েট প্রশ্ন করবে, আর বুয়েটও প্রশ্ন করে। এখন বলতেছেন যে বুয়েট কি আসলে কমার্সের প্রশ্ন করে? হ্যাঁ, বুয়েটও কমার্সের প্রশ্ন করে। বুয়েট কমার্সের কি ধরনের প্রশ্ন করতে পারে, এটা যদি আপনারা দেখতে চান, কিছুদিন গতকালকে মনে হয় পরশু দিনের পরীক্ষা নিয়েছে ওয়াসা, ওয়াসার প্রশ্ন কিন্তু অ্যাকাউন্টিং প্রশ্ন করছে বুয়েট। ওয়াসার ওয়াসা বিএসটিআই এর প্রশ্ন বুয়েট করে। এবং আমি একটা বাইবা দিয়েছিলাম নেস্কোতে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টসে, লাস্টে যে সার্কুলার হচ্ছে এর আগেরটা। ওইটা আমি ভাইবা দিয়েছিলাম, চাকরি হয় নাই যেহেতু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে। তো ওইটা প্রশ্ন করছিল বুয়েটে। তো বুয়েটেও প্রশ্ন করে। আরেকটা জিনিস আমার মনে হয় লিখতে ভুল মিস হয়েছে, মানে এটা কারেকশন করে আমি লিখা উচিত। সেটা হচ্ছে এমআইএসটিও প্রশ্ন করে। হ্যাঁ, এমআইএসটিও এই কমার্স রিলেটেড চাকরির প্রশ্ন করে। এখন প্রশ্নগুলো আসলে কি ধরনের হয়, আমাদের এই জিনিসগুলো আমরা আমরা তো যেহেতু সাবজেক্টিভ প্রিপারেশনের পরবর্তী ক্লাস থেকে শুরু করব, একদম বেসিক মানে ক্লাস। তো আমরা শুরু করতেছি আসলে একদম প্রি প্ল্যান। তো আমরা কি ধরনের প্রশ্ন হয়, কি কারা প্রশ্ন করে, কি ধরনের কিভাবে প্রিপারেশন, এই লেভেলে। এই জন্য মূলত আমরা এই ক্লাসটা। তো আমরা কি ধরনের প্রশ্ন হয় এর ক্ষেত্রে যদি বলি, শুধু এমসিকিউ প্রশ্ন হয়, খুব কম হয় কিন্তু হয়। আপনার লাস্ট দুইটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস তিতাসের আমি একটা বাইবা দিছিলাম, চাকরি হয় নাই। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তিতাসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে আপনার ওই শুধু এমসিকিউ তে পরীক্ষা, এমসিকিউ শুধু এমসিকিউ তে হচ্ছে যে খুব কমই আপনার এই প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর চাকরি হয়। কিন্তু এই লাস্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তিতাসে শুধু এমসিকিউ তে পরীক্ষায় চাকরি হয়েছে, মানে রিটার্ন হয় নাই, এরকম নজির আছে। এবং আরেকটা সম্ভবত বিসিআইসি তে, বিসিআইসি তে শুধু আহ, শুধু এমসিকিউ তে চাকরি হয়েছে আমার ফ্রেন্ডের, রিটার্ন হয়নি। অর্থাৎ অনলি এমসিকিউ হয়, তুলনামূলকভাবে কম হয় কিন্তু হয়। অধিকাংশই হয় হচ্ছে এমসিকিউ প্লাস রিটেন, অর্থাৎ কম্বাইন। অর্থাৎ হচ্ছে আপনার হয়তো বা 60% এমসিকিউ হবে, 40% রিটেন হবে, বা 50% এমসিকিউ হবে, 50% রিটেন হবে। তো এই এই টাইপের পরীক্ষা বেশি হয়। আপনি দেখবেন পেট্রো বাংলা, লাস্ট পেট্রো বাংলা দেখবেন, কিছুদিন আগে যে ডেস্কো দেখবেন, বা এই আরো যত যত পরীক্ষা হয়, অর্থাৎ হচ্ছে আপনি দেখবেন যে 80% না 80% পরীক্ষা হবে এইভাবে এমসিকিউ প্লাস রিটেন, কম হয়। কারণ এই ক্ষেত্রে হচ্ছে এমসিকিউ মার্ক কত হবে, রিটেন মার্ক কত হবে, এটা ডিফার করতে পারে। কিন্তু আমাদের প্রস্তুতি রাখতে হবে যেন আমরা এমসিকিউ এবং রিটেন দুইটাতেই আমরা ভালো করতে পারি। কারণ হচ্ছে যে অনলি এমসিকিউ আসতে পারে,
আবার এমসিকিউ প্লাস রিটার্ন আসতে পারে। এবং কিছু কিছু ক্ষেত্রে যদি পরীক্ষার্থীর সংখ্যা কম থাকে, অর্থাৎ পরীক্ষার্থীর সংখ্যা ধরেন 100 200 300, সেই ক্ষেত্রে 100% রিটার্ন হয়। সেক্ষেত্রে হচ্ছে রিটার্ন, যেমন আমি যে পরীক্ষায় চাকরি করতেছি আমি বিমানের, সেটা কিন্তু রিটার্ন পরীক্ষা ছিল 100%। তো পরীক্ষার্থীর সংখ্যা যদি কম থাকে তাহলে আপনার এটা রিটার্ন, মনে করেন ধরে নেন যে 100% এটা রিটার্ন। এখন আরেকটা বিষয় হচ্ছে যে প্রশ্ন আসলে কি বাংলায় হয় না ইংরেজিতে হয়? ম্যাক্সিমাম নবম গ্রেড দশম গ্রেডের পরীক্ষা ইংরেজিতে হয়, কিছু কিছু দশম গ্রেডের পরীক্ষা বাংলায় হয়। ধরে নেন ইংরেজিতে হবে, নবম গ্রেড দশম গ্রেড ধরে নেন ইংরেজিতে হবে, দুই একটা প্রশ্ন বাংলায় হবে। তো আমাদের প্রস্তুতি নবম গ্রেড দশম গ্রেডের জন্য ইংরেজিতে লাগবে। আর আমার মনে হয় যে বাংলা ইংরেজিতে যারা পারে বাংলাটাও কভার হয়ে যাবে, তারপর বাংলাটা দেখে দেখে রাখা ভালো। তো 11 থেকে 16 গ্রেড যারা আছে, 11 থেকে 16 গ্রেড প্রশ্ন নর্মালি বাংলা হয়, ইংরেজিতে খুব কম, সচরাচর হয় না বললেই চলে। মাঝে মাঝে দশম গ্রেডের প্রশ্ন বাংলা হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ইংরেজিতে হয়। এটা হচ্ছে আমাদের কুইশনের, কুইশন কি ধরনের হতে পারে, কুইশন প্যাটার্নটা নিয়ে যে আমি আলোচনা করছি, এর মধ্যে মাঝের যে এটা হচ্ছে যে আমার বেশি হয় যে আসলে আহ, আপনার এখানে ওই এখানে আসলে সাবজেক্টিভ এবং নন সাবজেক্টিভ মিলিয়ে প্রশ্ন হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে নন সাবজেক্টিভ কিন্তু আপনার সমান গুরুত্বপূর্ণ। নন সাবজেক্ট বলতে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, কম্পিউটার, এবং যে প্রতিষ্ঠানে চাকরি পরীক্ষা দেবেন এই প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের এর থেকেও কিন্তু একটা মেজর প্রশ্ন হবে। সুতরাং আপনি যদি সাবজেক্টিভ ভালো করে কিন্তু চাকরি পাবেন না, আপনার চাকরি পাওয়ার জন্য নন সাবজেক্টিভ ভালো করতে হবে। তো আমরা আমরা যেটা বলতেছিলাম, তো নন সাবজেক্টিভ কিন্তু আমি কি করব, আমি নন সাবজেক্টিভের জন্য আপনার গাইডলাইন দিব, আমি বলে দিব আপনাদেরকে একটা, মনে হয়তো বা আমি একটা সাজেশন দিয়ে দেবো যে এই অধ্যায়গুলা মানে একটা সংক্ষিপ্ত সাজেশন দিয়ে দেবো এই অধ্যায়গুলা নন সাবজেক্টিভের জন্য পড়বে। কারণ হচ্ছে যে এই প্রতিষ্ঠানের জন্য, মানে এইসব প্রতিষ্ঠানের নন সাবজেক্টিভ গুলা নর্মালি বিসিএস বা ব্যাংক কেন্দ্রিক নন সাবজেক্টিভের মতো আসে না। অর্থাৎ কিছু কিছু, তো নন সাবজেক্টিভ এর প্রিপারেশন নিতে হবে। নন সাবজেক্টিভ প্রিপারেশনটা আমরা একটা গাইডলাইন দিয়ে দেবো। নন সাবজেক্টিভ তো আমরা ক্লাসে পড়াবো না, সেক্ষেত্রে হচ্ছে আমার কি কি বাবা, আমার মেয়ে আসছে। আচ্ছা, তো তো যেটা বলতেছিলাম এখন হচ্ছে যে আমরা আসলে কি কি বই পড়বো। পাপা, পাপা আসবা, সরি আমার, আচ্ছা, তো যা বলতেছিলাম আমাদের আমার মেয়ে আসছিল। আমাদের কি কি বই লাগবে, আমরা যে কোর্সটা করব কোর্সটার জন্য কি কি বই আমাদের লাগবে। প্রথমত আমাদের নাইন টেন ইন্টারের, নাইন টেন না ইন্টারের বইটা লাগবে। ইন্টারের মানে কমার্সের বইগুলা আমাদের কালেকশন লাগবে, পুরাতন বই হলে হবে, নতুন বই লাগবে না। ইন্টারের কমার্সের বইগুলো সেটা আমার নতুন লাগবে না, আপনার বাজার থেকে পুরাতন বই কিনে নেবেন, নতুন লাগবে না আবার বলতেছি। আপনার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং কাইসোর বইটা আপনাদের লাগবে। প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এটা নবম দশম গ্রেডের যারা প্রস্তুতি নেবেন অবশ্যই এটা বইটা লাগবে। আর যারা নবম দশম গ্রেডের না নিয়ে 11 থেকে 16 গ্রেডের চিন্তা করতেছেন, তারা যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বাংলা একটা অনার্স ফার্স্ট ইয়ারের এই বইটা থাকে ন্যাশনাল ইউনিভার্সিটির বাংলায়, এটা অনেক লেখকের আছে, মানে ওইটা হচ্ছে কাইসোর বইটাই লাগবে। এই কাইসোর বইটা বা এই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বাংলা যেটাই কিনেন পুরাতন কিনলেই হবে, নতুন লাগবে না। অর্থাৎ আপনার যে কোনো পুরাতন বই কিনলে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে র্যাপস এর সি ইউনিটের বইটা লাগবে। এটা বইটা লাগবে, এই বই থেকে এমসিকিউ প্রশ্ন প্রায় সময় হুবহু কমন করে। র্যাপস এর সি ইউনিটের অ্যাডমিশন টেস্ট, এখন র্যাপসই লাগবে এরকম না, ওটা সি ইউনিটের অ্যাডমিশন টেস্টে যে কোনো অ্যাকাউন্টিং এর গাইড হইলে হবে। র্যাপসটা আমি লিখছি হচ্ছে আমার কাছে র্যাপস আছে, এটা লিখছি, অন্যগুলো আমার কাছে নাই। আপনি অন্য অন্য প্রতিষ্ঠানের অ্যাকাউন্টিং এর অ্যাডমিশন টেস্ট গাইড পাইলে হয়। ফান্ডামেন্টাল অফ ফিনান্স লিখছি, অর্থাৎ ফিনান্সের সি ইউনিটের, ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিট লিখছি আর কি। সি ইউনিটের অ্যাডমিশন টেস্ট গাইডটা লাগবে, এই দুইটা বই অবশ্যই লাগবে। এই দুইটা বই মানে র্যাপস এবং ফান্ডামেন্টাল অফ ফিনান্স লাগবে এরকম না। তাতে অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং এর একটা বই লাগবে এবং ফিনান্সের একটা বই লাগবে। পুরাতন বই হলে হবে, আপডেট হলে ভালো। এই ক্ষেত্রে কিন্তু আমি বলতেছি পুরাতনটাই কিনবেন বলতেছি না, যদি আপডেটটা কিনেন সেটা আপনার জন্য আরো ভালো। পুরাতনটা হলেও চলবে। ওই 2 এবং 3, 2 এবং 3 কিন্তু আপনার অবশ্যই লাগবে, হ্যাঁ, এটা কোনো নেই। 2 এবং 3, এই 2 নাম্বার এটা এবং এটা এটা মাস্ট আপনার লাগবে প্রস্তুতির জন্য।
এবং এটা আপনার নতুন বই যদি হয় তাহলে ভালো, নতুন বই যদি সম্ভব না হয় পুরাতন হলেও চলবে। পুরাতন হলে চলবে কিন্তু নতুন বই হলে ভালো। আর এইটা পুরাতন বই চলবে, নতুন বই দরকার নেই টাকা পয়সা নষ্ট করে। এটাও পুরাতন বই চলবে। অর্থাৎ 1 আর 5 পুরাতন হলে চলবে, 2 এবং 3 হচ্ছে পুরাতন হলেও চলবে, নতুন হলে ভালো। বিজনেস ডাইজেস্ট অথবা বিজনেস এনসাইক্লোপিডিয়া, এটা একটা কিনে নেবেন, যে কোনো একটা, দুইটা কিনতে হবে না। এখান থেকে দুইটাতে একটা কিনবেন, যেটাই কিনেন এটা কিনবেন মূলত প্রশ্ন দেখার জন্য। আমাদের যে বাজারে কি, আমাদের যে চাকরির প্রস্তুতি নিব, এই প্রস্তুতির প্রশ্নগুলো আসলে কিভাবে হয়, কিরকম হয়, এটা দেখার জন্য। এই বইগুলো খুব সংক্ষিপ্ত, এই বইগুলো কভার করে চাকরি হবে না। মানে এই বই শুধু পড়ে চাকরি হবে না, কারণ হচ্ছে এই বইগুলোতে খুব সংক্ষিপ্ত ভাবে, এই বইগুলো খুব সংক্ষিপ্ত ভাবে আলোচনা করা। মানে একটা বইয়ে আপনার অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্ট, ইকোনমিক্স আলোচনা করছে, তো বুঝতেই পারেন এই বইটা 100% কভার করবে না। শুধু এই বই পড়ে 100% প্রিপারেশন হবে না, 100% প্রিপারেশন হবে না। আপনার জন্য প্রিপারেশন নিতে হলে আরো অন্য বই পড়তে হবে। তো এই বই কেন কিনতে বলতেছি, এই বই কিনতে বলতেছি আপনার এই বই থেকে আপনি প্রশ্নগুলো দেখতে পারেন। আপনি যদি প্রশ্ন অ্যানালাইসিস করেন, প্রশ্ন অ্যানালাইসিস করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার জব পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। অর্থাৎ আপনি তখন বুঝবেন যে কোন অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন হয়। আপনি যখন এই জিনিসগুলো বুঝে যাবেন যে কোন অধ্যায় থেকে কোন প্রশ্ন হতে পারে, তখন দেখবেন আপনার পরীক্ষা ভালো হতে থাকবে। তো এই জন্য আপনার এই বইটা লাগবে। এই বিজনেস ডাইজেস্ট কিনেন বা বিজনেস এনসাইক্লোপিডিয়া কিনেন, যদিও এটা আমি মার্কেটিং করে ফেলতেছি, তারপরও আমি এটা লাগবে, হ্যাঁ। এই বিজনেস ডাইজেস্ট কিনেন বা বিজনেস এনসাইক্লোপিডিয়া, এটা আপনার নিজের পছন্দের উপর, হ্যাঁ। এটা কোনো আমি বলতেছি না যে এটা কিনেন, কারণ এখানে আমার কেউ পেইড কোনো এদে নেই। আপনার ইচ্ছা দুইটাই। আমার যেহেতু যে জিনিস দরকার এই জিনিস আছে, সুতরাং আপনি যে কোনো একটা কিনবেন, দুইটা কেনার দরকার নেই, টাকা অপচয় হবে। এবং এটা কিনবেন নতুন, এটা কিন্তু নিউ বই কিনবেন, এটা পুরাতন বই কিনবেন না। 4 নাম্বারটা কিনবেন নিউ, একদম নিউ ব্র্যান্ড নিউ বই কিনবেন, লাস্ট আপডেটটা কিনবেন, না হলে নতুন প্রশ্নগুলো পাবেন না। 4 নাম্বারটা কিনবেন কি নতুন, একদম নিউ, লাস্টে লেটেস্টটা কিনবেন একদম। 4 নাম্বারটা মাস্ট কিনলে লেটেস্ট দেখে কিনবেন। এই বইগুলো হচ্ছে আমার লাগবে, আমরা যে পড়ালেখা পড়াবো আপনাদেরকে, এই বইগুলো লাগবে, হ্যাঁ। এই বইগুলা হচ্ছে যে আপনাদের আমরা পড়াবো, সুতরাং এই বইগুলা আপনাদের লাগবে। এবং আমরা কি কি জিনিসগুলো পড়াবো, এইগুলা মধ্যে অ্যাকাউন্টিং এবং ফিনান্সের চ্যাপ্টারই বেশি পড়াবো। অ্যাকাউন্টিং এর আপনার চ্যাপ্টারের মধ্যে যে ইন্ট্রোডাকশন অফ অ্যাকাউন্টিং, ইকুয়েশন, প্রিন্সিপালস গুলো, অ্যাজাম্পশনস, কনস্ট্রেন্ট গুলো আছে না, এগুলো অ্যাকাউন্টিং সাইকেল, অ্যাডজাস্টিং এন্ট্রি, তারপরে হচ্ছে যে ক্লোজিং এন্ট্রি, রেকটিফাইং এন্ট্রি, ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ব্যাংক রিকনসিলিয়েশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংক রিকনসিলিয়েশন থেকে প্রচুর প্রশ্ন হয়। তারপর হচ্ছে ইনভেন্টরি থেকে অনেক প্রশ্ন হয়, রেশিও থেকে তো প্রচুর প্রশ্ন হয়, তারপর হচ্ছে ডেপ্রিসিয়েশন থেকে প্রশ্ন হয়, ক্যাশ ফ্লো থেকেও প্রচুর প্রশ্ন হয়, কস্ট অ্যাকাউন্টিং এর আরো কিছু আছে, কস্ট অ্যাকাউন্টিং থেকে প্রশ্ন হয়। এবং ফিনান্সের হচ্ছে টাইম ভ্যালু অফ মানি, ক্যাপিটাল বাজেটিং টেকনিক, তারপর হচ্ছে শেয়ার বন্ড ডিবেঞ্চার, রিস্ক রিটার্ন সহ আরো যেগুলো প্রশ্ন আছে। ইকোনমিক্স থেকে আমরা বেসিক গুলো পড়বো, একদম বেসিক। ইকোনমিক্স থেকে তবে একটা বা দুইটা ক্লাস করবো, একদম বেসিক। ইকোনমিক্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, এগুলো একদম বেসিক গুলো পড়বো। আমরা এতগুলো কভার করতে পারবো না 30টা ক্লাসে। আমরা 30টা ক্লাসে মেইন ফোকাস দিব অ্যাকাউন্টিং অফ ফিনান্স, ইকোনমিক্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট। আমরা জাস্ট একটা দুইটা করে ক্লাস করবো, একটা দুইটা করে ক্লাস করে এটি শেষ করবো। এগুলা মেইন ফোকাস না আমাদের, আমাদের মেইন ফোকাস থাকবে হচ্ছে এইগুলা। এগুলো হচ্ছে আমার মেইন ফোকাস থাকবে। এখন হচ্ছে আমরা, এখন হচ্ছে আমাদের যে ক্লাস পরিকল্পনা, আমি এটা করছি, আরো কয়েকটা যদি প্রয়োজন হয় এড করবো টপিকস গুলা। আমরা টপিকস গুলো এড করে আমরা একটা ডেট ওয়াইজ একটা ক্লাস পরিকল্পনা দিব। এবং এখানে আরো যদি প্রয়োজন হয় যে কোনো সময় অ্যাড হবে, যে এই অধ্যায়গুলো বাদ হয়ে গেছে, এই অধ্যায়গুলো দরকার, আপনাদের সাথে আলোচনা করে। কারণ আপনারা নিজেরাও জানেন ইদানিং এখন মোটামুটি আপনারা তো আশা করি পরীক্ষা দিচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের একটা ধারণা আছে। সবার সাথে আলোচনা করতে আরো কিছু প্রয়োজন হয়, সাবজেক্ট অ্যাড করবো, মানে অধ্যায় আরো কিছু প্রয়োজন হলে অধ্যায় আমরা অ্যাড করবো। এই হচ্ছে বিষয়। আর হচ্ছে যে আমরা এটা নিয়ে কথা বলবো হচ্ছে যে এইখানে আমি দিয়ে রাখছি ওয়াসার লাস্ট গতকালকে প্রশ্ন প্যাটার্ন, এটা ফেসবুক থেকে নেয়া। এই প্রশ্ন প্যাটার্ন গুলো একটু দেখবেন কোন কি কি আসে। ওয়াসার আছে, ডেস্কোর আছে, এগুলা এগুলো নিয়ে আমরা আলোচনা অলরেডি করছি, যেগুলো এগুলো এগুলো করে। এটা হচ্ছে কোন প্রতিষ্ঠানটা আমি লিখতে মনে নাই, এই জন্য আমি নামটা লিখতে পারি না, এটা একটা প্রতিষ্ঠানে। তারপরে হচ্ছে যে এই যে এফআরসি, যে অর্থ মন্ত্রণালয়ের একটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর
পদে পরীক্ষা হয়েছিল কিছুদিন আগে, এটার প্রশ্ন প্যাটার্ন গুলা আপনারা ব্যবসার প্রশ্ন প্যাটার্ন এই জিনিসগুলো এরপরে হচ্ছে যে আপনার এই যে পশ্চিমাঞ্চল গ্যাস ডিস্ট্রিবিউশনের একটা প্রশ্ন, একটা সলিউশন এখানে আছে। এই প্রশ্নটাকে আমাকে আদর্শ প্রশ্ন মনে হয়, মানে এই ধরনের প্রশ্ন অধিকাংশ সময় হয়। এই জন্য এই প্রশ্নটা ফুললি দেওয়া আছে কমার্স অংশটুকু ছিল, রিটেন এবং এমসিকিউ। এমসিকিউ রিটেনও ছিল সাবজেক্টিভ, এমসিকিউ ছিল সাবজেক্টিভ, কিছু ছিল নন সাবজেক্টিভ ছিল, নন সাবজেক্টিভ গুলো এখানে নাই। এই হচ্ছে বিষয়। এখন হচ্ছে যে আপনারা আমাদের কিছু প্রশ্ন ক্লাস কখন করলে কার সুবিধা হয় এই বিষয় নিয়ে কথা বলবো, পাশাপাশি আরো কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবো। আপনারা আগে একজন একজন করে কথা বলতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে যে আমরা ক্লাস 9টায় আমার কিছু কিছু আমার কিছু ইস্যু আছে আমার। ম্যাক্সিমাম ডেতে হয়তো 9টায় ক্লাস নিতে সমস্যা হবে না, কিছু কিছু দিন হয়তো সমস্যা হতে পারে 9টায় ক্লাস নিতে। সেক্ষেত্রে হয়তো 10টায় ক্লাস করা লাগতে পারে। তো আপনাদের 9টা বা 10টায় ক্লাস করতে কোনো সমস্যা আছে কিনা, আপনাদের এই বিষয়ে কোনো পরামর্শ আছে কিনা, আপনারা যারা আছেন ক্লাসে আপনারা রেসপন্স করতে পারেন। হ্যাঁ, 9টায় ক্লাসগুলো নিলে কোনো সমস্যা নেই, কিন্তু 10টা হয়ে গেলে আবার ক্লাসগুলো হয়ে কত সময় ধরে হবে? বুঝি নাই আপনার লাস্টে একজনের কোশ্চেন বুঝছি যে 9টা নিতে হবে, আরেকজনের প্রশ্নটা আমি বুঝি নাই, কাইন্ডলি একটু আবার বলবেন? স্যার, অন অ্যান এভারেজ মানে একটা ক্লাস কতক্ষণ মানে মানে নিতে পারবেন আপনি, এরকম কোশ্চেনটা ছিল। আচ্ছা, ক্লাস ক্লাস নিব হচ্ছে, পরে নিয়ে যাও ক্লাস নিব হচ্ছে যে, আচ্ছা থাক থাক থাক, নিতে হবে না, থাক। ধরে হবে? ক্লাস নিব হচ্ছে যে আপনার 50 মিনিট থেকে 1 ঘন্টা। অন অ্যাভারেজে 50 মিনিট থেকে 1 ঘন্টা ক্লাস হবে প্রতিটা ক্লাস। অন অ্যাভারেজে 50 থেকে 1 ঘন্টার ভিতরে থাকবে প্রতিটা ক্লাসে ক্লাস ডিউরেশন। তাহলে আচ্ছা, আপনার কথা বুঝতে আমার অসুবিধা হচ্ছে, আপনি একটু চ্যাট বক্সে কাইন্ডলি লিখে দেন প্রশ্নটা। আচ্ছা হ্যাঁ, ক্লাসের ভিডিও আমি এই যে ক্লাস ভিডিওটা হচ্ছে কি সাথে সাথে সার্ভারে হয় না, এটা পেইড সার্ভার ইউজ করি। তো আমি জুমে পেইড সার্ভার ইউজ করি, তো ক্লাসগুলো সাথে সাথে আচ্ছা নিয়ে যাবো। সরি, আমার যে বাচ্চা একটু ডিস্টার্ব। আচ্ছা, ক্লাসগুলো হচ্ছে যে যখনই এতে আসবে ওই মানে সার্ভারে হবে, ঘন্টা কানেক বা আধা ঘন্টা পরেই আমি মানে রেকর্ড ক্লাস পাওয়া যায়। তো ক্লাস শেষে ঘন্টা কানেক পরেই আমি গ্রুপে দিয়ে দেবো, মানে ক্লাস শেষে ঘন্টা কানেক পরেই আপনি গ্রুপে রেকর্ড ক্লাস পাবেন। ভাই, এটা কি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবো? হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সবকিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে ধন্যবাদ দেবো, ভাই। একদম সবকিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো। এবং ক্লাস সপ্তাহে চেষ্টা করবো 3 দিন বা 4 দিন নেওয়ার, অর্থাৎ আমরা 2 মাসে 30টা ক্লাস শেষ করার চেষ্টা করবো। আমরা এই শিডিউলটা দিব, ক্লাস রেডি করে আমি শিডিউলটা গ্রুপে দিব, মানে ক্লাসে প্রবাবল ডেট, কারণ আমি তো একটু ব্যস্ত থাকি অনেক সময়, হচ্ছে এদিক সেদিক হবে। একদম 100% যে শিডিউল মেনটেন করবো করা যাবে এরকম না, তবে সপ্তাহে অন্তত 3 থেকে 3টা ক্লাস নিব, কিছু সপ্তাহে 4টা নিব। আর ভাইয়া, স্যার আমাদের ইংরেজিতে ইংরেজিতে কিভাবে একটু ভালো করা যায় হ্যাঁ, সেই আপনারা সব পরামর্শ দেন। একটা বিষয় কি জানেন, এই গ্রুপটা কিন্তু আপনারা সবার, সুতরাং এই গ্রুপে আপনারা যে কোনো বিষয়ে আলোচনা করতে পারবেন, পরীক্ষা সংক্রান্ত, প্রিপারেশন সংক্রান্ত। অনেক ক্ষেত্রে হচ্ছে আমি তো চাকরির ক্ষেত্রে চাকরি করি, আমার তো দিনে ব্যস্ততা থাকে, সেক্ষেত্রে অন্যরা অনেক সময় রিপ্লাই দিবে। দেখবেন মানে আপনাদের সাথে একটা ইয়া হবে, মানে একটা নর্মালি ভার্সিটির ব্যাচ গুলোতে যেরকম হয় না, এরকম দেখবেন হবে। আমার আগের ব্যাচ গুলোতেও দেখবেন এখন সবাই নিজেরা ফেসবুক ফ্রেন্ড হয়ে গেছে, এবং সবাই দেখেছে মানে শেয়ারিং করে, আর শেয়ারিং এ কিন্তু অনেক কিছুই আপনার ইমপ্রুভমেন্ট হয়, নিজেদের নলেজও বাড়ে, অন্যরাও জানে। জি ভাইয়া, জি ধন্যবাদ। খুবই সুন্দর পরামর্শ। স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল, জি মানে জি, এটা বলেন কিছুটা পার্সোনাল। বলেন। আমি আসলে কখনো মানে এই ধরনের ইয়াতে মানে এক্সাম দেই নাই। আচ্ছা সো আচ্ছা। আমি একটু কনফিউজ ছিলাম, যেহেতু হচ্ছে ওই যে ওয়েস্ট পাওয়ার জনের যে সার্কুলারটা, হ্যাঁ ওটার আর লাস্ট 2 দিন বাকি আছে। তো
তো ফার্স্ট কনফিউশন তো দূর হয়েছে যে এক্সাম কোথায় হবে। এখন হ্যাঁ, হচ্ছে ধরেন এক্সাম এটা কতদিনের মধ্যে হতে পারে, কারণ আমার well, প্রিপারেশন বলতে আমি টুকটাক মনে করেন ডাইজেস্ট পড়ছি, কিন্তু হ্যাঁ, ওইভাবে ব্রডলি আর কি আমি ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডের, তো আচ্ছা, ব্রডলি আর কি হ্যাঁ। ফাইন্যান্সটা ওইভাবে আমার পড়া হয় নাই। না, এখানে হচ্ছে কি তো নর্মালি সেক্ষেত্রে নর্মালি হচ্ছে যে লাস্ট অ্যাপ্লিকেশন লাস্ট ডেট থেকে 2 থেকে 3 মাসের ভিতরে পরীক্ষা হয়। এটা নর্মাল নর্মাল টাইম। তো আপনার এই পরীক্ষা এই জুলাই তো শেষ হবে, মনে হয় কত তারিখ শেষ হবে আমার মনে নেই, আমি সার্কুলারটা তো দেখছিলাম। 2 দিন জুলাই পরেই 15 তারিখ না 14 দেখছিলাম। তারিখ শেষ হবে। 7 তারিখে শেষ হয়ে যায়, হ্যাঁ, হ্যাঁ। 7 তারিখে, হ্যাঁ এরকমই 7 তারিখে। 7 তারিখে শেষ হয়ে আচ্ছা, যায়। তার মানে হচ্ছে তো ধরে নেন যে মানে আমরা কমটা ধরলেও 2 মাস লিস্ট সময় দিবে। কারণ তারা টেন্ডার করতে হয়, কিন্তু তারা কিন্তু নর্মালি যে টেন্ডার সাবমিট করে, টেন্ডার ইভ্যালুয়েশন করে। যে এক একাধিক এক পদে এক আবেদন এক করা কি যুক্তিসঙ্গত হবে? সরি, পরীক্ষা কি সব একদিনেই হয়? একাধিক পদে আবেদন করা কি ঠিক হবে? এখানে রিস্ক নিয়ে করতে হবে। যেমন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস একবারে পরীক্ষা হবে না, সকাল বিকেল হবে। কিন্তু ওই এইচআর যদি করতে চান তাহলে রিস্ক হতে পারে। বুঝছেন? আচ্ছা। মানে হচ্ছে মানে জি হচ্ছে ভাইয়া, ধন্যবাদ। মানে অ্যাকাউন্টস এরটা কোনো সময় একবার হবে না, এটা সকাল বিকাল হবে নিশ্চিত। কিন্তু আপনার এই ইয়াটা ওই মানে এইচআরটা একসাথে হয়ে যেতে পারে। এই চেয়ারটা একসাথে হতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে জি। আপনার রিস্ক, নিজের রিস্ক নিয়ে যদি অ্যাপ্লাই করেন। আহ, এই হচ্ছে বিষয়। আর ভাইয়া যদি বলতেন ইংরেজির জন্য কোন বইটা ভালো হবে বা কোনটা অনুসরণ করা ভালো হবে? ইংরেজির জন্য বলতে ইংরেজি ইংরেজির জন্য কোন জেনারেল বই পার্টের যেটা অনুসরণ করাটা ভালো ইনিশিয়ালি হবে? ম্যাথ পার্টটা থাকে বাংলা, এটা নিয়ে কি আমাদের ক্লাস কি শেষের দিকে হবে নাকি আগেই হবে? জেনারেল নন কমার্স। জি ভাইয়া, জেনারেল জেনারেল। পার্টটা। নন নন কমার্সের হচ্ছে আমি একটা গাইডলাইন দিব আপনাদেরকে, নন কমার্সের কোনো ক্লাস হবে না। নন কমার্স থেকে যে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত এগুলোর জন্য হয়তো আমি একটা আপনাদেরকে গাইডলাইন দিব, আমি রেডি করে আমার আগের ক্লাসগুলো আগের স্টুডেন্টদেরকেও দিছি। এগুলো হচ্ছে আপনারা কি কি পড়বেন, কোত্থেকে পড়বেন, এই ধরনের গাইডলাইন দিব। জি 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 এগুলো জি জি ক্লাস জি এই যে ভাইয়া, জি 30 ক্লাসে ধন্যবাদ এগুলো ভাই। করলে তাহলে করা যাবে না, তাই আমরা তো এমনি জি টাইট জি হয়ে যাবে শিডিউল। আপনারা দেখবেন আমরা সবগুলা কমার্সের সবগুলা চ্যাপ্টার 30টা ক্লাসে শেষ করা এটি টাইট টাইট হয়ে যাবে, অন্যগুলা জি করার ভাই, এই সময়। যে এই বিষয়টা, এই প্রশ্ন ছিল যে নন কমার্স ব্যাকগ্রাউন্ডের মানে পড়াগুলো কোথা এগুলো থেকে আমি পড়বো, একটা কতটুকু গাইডলাইন দিব, পড়বো? আমি হয়তো বা বাংলাতে বাংলা থেকে কি জিনিসগুলো পড়তে পারেন, কোন অধ্যায় থেকে পড়তে পারেন, এই জিনিসগুলো তো একটা গাইডলাইন দিব আপনাদের সব, আপনাদেরকে গ্রুপে আমি দিয়ে দিব। জি বাট ভাই, ধন্যবাদ। এগুলো নিয়ে ক্লাস হবে না। স্যার একটা রিকোয়েস্ট ছিল, জি বলেন। সেটা হচ্ছে যে নন কমার্স ব্যাকগ্রাউন্ডের মানে যখন গাইডলাইন দিবেন, কাইন্ডলি ওই যে ফ্যাকাল্টি বেসড মানে কোন ফ্যাকাল্টির জন্য কি কি পড়তে হবে এভাবে একটু গুছাই এখানে দেওয়ার কি নন চেষ্টা করেন। কমার্সের কি জানেন, আমি বলি নন কমার্সের এই মানে এই কমার্স রিলেটেড চাকরি, নন কমার্সের যে অধ্যায়গুলো বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত, গণিত প্রায় সময় জন্য অ্যাকাউন্টিং বেশি দিলে এনে গণিত দেয় না, তাহলে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান কম্পিউটার দেয়। এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে অধিকাংশ হচ্ছে গিয়ে বাংলা ইংরেজি গ্রামাটিক্যাল প্রশ্ন করে, মানে সাহিত্য বা লিটারেচার থেকে প্রশ্ন করে না। তার মানে হচ্ছে আপনার প্রিপারেশন নিতে হবে গ্রামাটিক্যাল। যেমন যদি বাংলার কথা কই, সন্ধি, কারক, সমাস, এক কথায় প্রকাশ, বাগধারা, এই জি এই জি এই টাইপের প্রশ্ন বেশি হয়, এবং ট্রান্সলেশন মানে সেন্টেন্স ট্রান্সলেশন। তারপর হচ্ছে যে ইংরেজির ক্ষেত্রে প্রিপোজিশন, তারপর হচ্ছে যে ইডিয়ম ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম, তারপর হচ্ছে যে আপনার এই ইয়া অ্যানালজি। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অ্যানালজি কি আসে? অ্যানালজি, এইসব মানে হচ্ছে যে লিটারেচার পার্টটা খুব কম আসে। আমি খুব কম দেখছি যে সাবজেক্টিভ পরীক্ষার প্রশ্নে বাংলা ইংরেজি লিটারেচার খুব কম প্রশ্ন হয়, হয় না। এটাই আর কি। আর এর ক্ষেত্রে আপনার এই সাধারণ জ্ঞানের ক্ষেত্রে হচ্ছে যে ওই প্রতিষ্ঠান রিলেটেড কিছু প্রশ্ন থাকে, যে প্রতিষ্ঠান বায়বাদিক পরীক্ষা দিতে যাচ্ছেন, অর্থাৎ পাওয়ার সেক্টর হলে পাওয়ার সেক্টর। তারপরে হচ্ছে একদম রিসেন্ট ইস্যু থেকে প্রশ্ন থাকে, ইকোনমিক্স থেকে প্রশ্ন থাকে, যেহেতু আমরা অ্যাকাউন্টস এবং আপনার বর্তমান প্রেজেন্ট অর্থনীতির অবস্থা কি এইসব থেকে প্রশ্ন থাকে। নর্মালি এরকম মানে এই পিছনে মানে বিসিএস কেন্দ্রিক সাধারণ জ্ঞান প্রশ্ন হয় না। জি ভাই, ধন্যবাদ। তাহলে অধিকাংশই মতামত হচ্ছে 9টায় ক্লাস শুরু করা, তাই না আপনাদের? জি, 9টায় করা যেতে পারে। 9টায় শুরু হয়, কিছু ক্ষেত্রে তো হতে পারে 9টা, 9:30 বা খুব কম ক্ষেত্রে, যেটা আমি তো কোনো একটা থাকে প্রবলেম থাকে সেক্ষেত্রে, হ্যাঁ। নর্মালি তাহলে আমি 9টায় শুরু জি করার ভাই, চেষ্টা জি। করবো সব ক্লাস। যদি কোনো ক্ষেত্রে লেট হয় সেটা আমি আগে জানাই দিব, গ্রুপে অ্যাক্টিভ থাকেন। গ্রুপে সবকিছু ডিটেলস সব বিষয়ই আমরা গ্রুপে ইনফর্ম করবো, গ্রুপে থাকবে। আর জি ভাই, আমরা ইনশাল্লাহ।
আমরা মূলত মানে সাবজেক্টিভ ক্লাস আগামীকালকে ক্লাস নিব, সুতরাং আগামীকাল থেকে আমাদের ক্লাস শুরু। আজকের ক্লাসটা আমরা এই যে 30টা ক্লাসের ভিতরে রাখবো না, মানে এটা হচ্ছে জাস্ট ও বললাম না যে ওয়ার্মিং। তো এটা আমরা সাবজেক্টিভ প্রিপারেশনের ক্লাস আগামীকাল ইন্ট্রোডাকশন অফ অ্যাকাউন্টিং দিয়ে শুরু করবো ক্লাস। আগামীকালকে 9টায় আমরা ক্লাস করবো ইনশাল্লাহ। আর আমার ক্লাসে শব্দ বা কোনো ধরনের যদি ডিস্টার্ব হয় সেটা তো বলবেনই, প্লাস আমার আজকে যে ক্লাস নিয়েছি এই ক্লাসটা আগামীতে আরো বেটার কিভাবে নিতে পারি সেই বিষয়েও গাইডলাইন বা সেই বিষয়ে যদি কোনো পরামর্শ থাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে পারেন। আমরা আজকে ক্লাসটা এখানেই শেষ করব। আপনার ক্লাসটা যদি রেকর্ডেড যখনই অ্যাভেলেবল হবে আমি ক্লাসের লিঙ্কটা, রেকর্ড লিঙ্কটা গ্রুপে দিব। আপনাদের কোনো ধরনের যে কোনো ধরনের জিজ্ঞাসা থাকে, যে কোনো ধরনের প্রবলেম থাকে, যে কোনো পরিষ্কার বাইরেও যদি কেরিয়ার রিলেটেড যে কোনো ধরনের কোশ্চেন থাকে আমাকে এনি সময় মেসেজ করতে পারবেন। আমি যে কোনো সময় ফ্রি সময়, হয়তো অনেক সময় ব্যস্ত থাকি, ফ্রি টাইমে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আজকের ক্লাস এই পর্যন্তই। আপনারা ঠিক যারা যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ব্যাচে আমাদের টার্গেট 20 জন টার্গেট ছিল, 20 জন যদি হয় নাই, আপনার বন্ধু বান্ধব আশেপাশে কেউ যদি আমাদের সাথে যুক্ত হতে চায়, আমার থাকবে, রিকোয়েস্ট থাকবে, আপনারা তাদেরকে জানাবেন কেউ যদি জয়েন করতে চায়। জি ভাই, ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জি ভাই, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।